আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের পর ট্যাগ কোশ্চেনের সকল কনফিউশন দূর হবে চিরতরে। কেননা আজকের ক্লাসে জাস্ট ২টা রুলসের মাধ্যমে পুরো চ্যাপ্টার কিভাবে শেষ করা যায় আমি সেই বিষয়টাই দেখাবো। ট্যাগ কোশ্চেন শব্দটির অর্থ হলো প্রশ্ন জুড়ে দেওয়া। এখানে সেন্টেন্সগুলো লক্ষ্য করলে দেখা যায় প্রতিটি সেন্টেন্সের পরে শূন্যস্থান বা ব্ল্যাঙ্ক আছে। এই শূন্যস্থানে প্রদত্ত সেন্টেন্স অনুযায়ী প্রশ্ন জুড়ে দেওয়া এটাই হলো মূলত ট্যাগ কোশ্চেন। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এই পুরো ট্যাগ কোশ্চেনকে বোঝার জন্য আমি এখানে ২টি রুলস লিখেছি। প্রথম রুলসটি কে বোঝার জন্য আমাদের ৩টে স্টেপ মনে রাখতে হবে। প্রথমে অক্সিলিয়ারি অথবা মডাল ভার্ব বসাবো। প্রথমে অক্সিলিয়ারি অথবা মডাল ভার্ব বসাবো। তো অক্সিলিয়ারি ভার্ব এখানে কিন্তু আমি লিখে দিছি। এই কয়েকটা অক্সিলিয়ারি ভার্ব মুখস্থ করলে কিন্তু কাহিনী শেষ। এরপরে মডাল ভার্ব তাও আমি এখানে লিখে দিচ্ছি। এই কয়েকটা মুখস্থ রাখতে পারলেই কাহিনী শেষ। যে সেন্টেন্সকে দিয়ে আমাদের বলবে ট্যাগ কোশ্চেন করব, ওই সেন্টেন্সের মধ্যে আমরা প্রথমেই অক্সিলিয়ারি আর মডাল ভার্ব খুঁজবো। আচ্ছা, এরপরের কাজ কি? বাক্যটি অ্যাফার্মেটিভ হলে এন কমা টি বসাবো, আর বাক্যটি নেগেটিভ হলে এন কমা টি বসাবো না। তার মানে আমাকে দেখতে হবে যে বাক্যে ট্যাগ কোশ্চেন করতে বলছে সেটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। তো এই বাক্যটা অ্যাফার্মেটিভ হবে নাকি নেগেটিভ হবে সেটা আমরা বুঝবো কিভাবে? এই জাস্ট এই কয়েকটা ওয়ার্ড মুখস্থ করলে যথেষ্ট। এখানে নেগেটিভ ওয়ার্ড আমি লিখে দিছি। তার মানে হলো এই যে কয়েকটা ওয়ার্ড এখানে লেখা আছে, এই কয়েকটা ওয়ার্ডে যদি আমরা প্রদত্ত সেন্টেন্সটার মধ্যে পাই তাহলেই বুঝে নেব যে বাক্যটা নেগেটিভ। তাহলেই বুঝে নেব বাক্যটা নেগেটিভ। আর যদি এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনো একটা ওয়ার্ডও আমি এই বাক্যের মধ্যে না পাই, তার মানে বাক্যটা হলো অ্যাফার্মেটিভ। সেক্ষেত্রে অ্যাফার্মেটিভ হলেই আমরা এখানে এনকমাটি বসাবো, আর নেগেটিভ হলে এনকমাটি বসাবো না। তৃতীয়ত হলো সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন বসাবো। তার মানে এই সেন্টেন্সে যে সাবজেক্টটা থাকবে উল্লেখ, সেই সাবজেক্টের প্রোনাউন ফর্মটা আমরা এখানে ৩ নম্বরে বসাবো। তাহলে নর্মালি ভাবে একটা সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করার জন্য আমরা কয়টা নিয়ম পাইলাম? জাস্ট ৩টা নিয়ম পাইলাম। নাম্বার 1, আগে দেখতে হবে এই বাক্যের মধ্যে অক্সিলিয়ারি অথবা মডাল ভার্ব আসছে কিনা। যদি অক্সিলিয়ারি বা মডাল থাকে তাহলে সেটাই আমরা এখানে বসাবো। নাম্বার 2, বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা এন কমা টি বসাবো, আর যদি বাক্যটি নেগেটিভ হয় তাহলে এন কমা টি বসাবো না। তার মানে এই বাক্যটা নেগেটিভ হবে হবে কি না সেটা ডিপেন্ড করবে এই ওয়ার্ডগুলোর উপর। তার মানে আমরা এগুলো জাস্ট মুখস্থ করলেই যথেষ্ট। এরপরে নাম্বার 3 হলো বাক্যটির মধ্যে সাবজেক্ট যা তার প্রোনাউন ফর্ম আমরা এখানে বসাবো। এখানকার এই নিয়ম অনুসারে সমস্ত এক্সাম্পল কিভাবে করা যাবে সেটাই দেখাই। তো প্রথমেই এখানে আছে ইট ইজ এ প্রোনাউন। তো দেখো তো খেয়াল করে এখানে কোনো প্রথম কথা অনুযায়ী অক্সিলিয়ারি মডেল আছে কিনা খেয়াল করে দেখো। অক্সিলিয়ারি কিন্তু আমার আছে। এই যে আমি এখানে অক্সিলিয়ারি ভার্বের মধ্যে লিখছিলাম ইজ, তার মানে অক্সিলিয়ারি আমার আছে, এই যে ইজ। তাহলে অক্সিলিয়ারি যদি থাকে তাহলে আমি কি করব? প্রথমেই বলছে অক্সিলিয়ারি অথবা মডেল বসাবো। যেহেতু অক্সিলিয়ারি আমার আছে আমি এখানে অক্সিলিয়ারি বসাই দেবো, তার মানে আমার ইজ হচ্ছে। তাহলে এরপরে দেখতে হবে কি 2 নম্বর, বাক্যটি অ্যাফার্মেটিভ হলে এন কমাটি বসাবো, আর না হলে অর্থাৎ নেগেটিভ হলে এন কমাটি বসাবো না। তো দেখতে হবে এই বাক্যটা আসলে নেগেটিভ নাকি অ্যাফার্মেটিভ। তো যেহেতু এখানে নেগেটিভ ওয়ার্ড যা আমি লিখছি এর বাইরে মানে এর মধ্যে কেউ এখানে কি নাই, যেহেতু এখানে নেগেটিভ ওয়ার্ড আমি যা লিখছি তার মধ্যে এখানে কোনো ওয়ার্ড নাই, তার মানে বাক্যটি নেগেটিভ নয়, তাহলে কি অ্যাফার্মেটিভ। তো যেহেতু অ্যাফার্মেটিভ হলে এন কমাটি বসাবো তার মানে আমাকে এন কমাটি এখানে বসাইতে হবে। জাস্ট একটা ভাবে মনে রাখতে হবে এখানে যে প্রদত্ত অক্সিলিয়ারি ভার্ব বা মডেল ভার্ব আমি বসাবো, আর তারপরে যে আমি নট বা এনকমাটি বসাবো তা যেন একসঙ্গে থাকে, কোনো মাঝখানে স্পেস রাখা যাবে না, একসঙ্গে লিখতে হবে। এটা ট্যাগ কোশ্চেনের রুলসে, ট্যাগ কোশ্চেনের নিয়মে। তো যাই হোক আমি লিখলাম। এরপরে তৃতীয় কাজ কি আমার? তৃতীয় কাজ হলো এখানে যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী প্রোনাউন আমি বসাবো। তো আমার এখানে সাবজেক্ট কি ছিল? ইট ছিল। তো যেহেতু সাবজেক্ট আমার ইট তাহলে এর প্রোনাউন আমার এখানে নিতে হবে। তো সাবজেক্ট যদি হয় আমার ইট তাহলে ইটের প্রোনাউন কি? ইটের প্রোনাউন ইটে, কারণ এটা প্রোনাউন হিসেবেই এখানে আছে। সাবজেক্ট সে হয় কিন্তু সে প্রোনাউন হিসেবেই এখানে আছে। তো যার কারণে ইটের কারণে আমরা এখানে ইটি লিখবো। এই যে ইজেন্ট ইট, এটাই আমার এখানকার উত্তর। আর সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন, এটা কিন্তু প্রশ্নে দেয়াই থাকবে, এটা প্রশ্নে দেয়াই থাকবে। আর যদি কোনো কারণে মিস্টেক করে তোমরা এই প্রশ্নবোধক চিহ্নটা না লেখো তাহলে এটা সঠিক করে লিখলেও কিন্তু অ্যান্সার হবে না। কেননা আমাদের বলছে ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন তার মানে কোশ্চেন থাকতে হবে, প্রশ্ন জুড়ি দিতে হবে। যেহেতু প্রশ্ন জুড়ি দিতে হবে তাহলে তো প্রশ্নবোধক চিহ্ন রাখাই লাগবে, তাই না? তা এভাবেই আমাদের 1 নম্বর উদাহরণ শেষ। এরপরে আসি দ্বিতীয় রুলসে। এরপরে আসি দ্বিতীয় সেন্টেন্সে। এখানে আছে মালিয়া হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। তো দেখো তো এখানে প্রথমের এই কথা অনুযায়ী অক্সিলিয়ারি বা মডেল আছে কিনা। দেখো মালিহার পরে আছে হ্যাজ, তো হ্যাজ তো আমার অক্সিলিয়ারি। এই যে অক্সিলিয়ারি ভার্বের মধ্যে আমি এখানে হ্যাজ লিখছিলাম। তা যেহেতু এটা অক্সিলিয়ারি তার মানে কি আমি অক্সিলিয়ারি পাইছি, আমি অক্সিলিয়ারি লিখবো। তার মানে আমি এখানে শূন্যস্থানে হ্যাজ লিখবো, লিখলাম। এরপরে দেখতে হবে বাক্যটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। তো এই বাক্যের মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড আমি যা এখানে লিখছি
নো, নট, নেভার, নাথিং, নো বডি, নান, হার্ডলি, স্ক্যারসলি, সেলডম, ফিউ, লিটল, এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনো ওয়ার্ড এখানে নাই। তা যেহেতু এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনো ওয়ার্ড এখানে নাই, তার মানে এটা বাক্য নেগেটিভ নয়। তাহলে কি হবে? তাহলে সে অ্যাফার্মেটিভ। আর অ্যাফার্মেটিভ হলে আমাদেরকে বলা হয়েছে এন কমাটি বসাবো, তার মানে এখানে আমাকে এন কমাটি বসাইতে হবে কোনো স্পেস ছাড়া, কোনো স্পেস ছাড়া এন কমাটি বসাইলাম। এরপরে কি? এরপরে এই যে বলছে সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন বসাবো, তো এখানকার সাবজেক্টের নাম কি ছিল? মালিহা। তা মালিহা যদি সাবজেক্ট হয় তাহলে মালিহার প্রোনাউন কি হবে? মালিহা একটা স্ত্রীবাচক শব্দ, আমরা জানি যে স্ত্রীবাচক শব্দের প্রোনাউন কি হয়? সি হয়। আর যদি পুংবাচক শব্দ হয় বা পুরুষবাচক শব্দ হয় তাহলে তার প্রোনাউন ফর্ম কি হবে? হি হবে। অর্থাৎ রহিম থাকলে, করিম থাকলে, রাফিক থাকলে আমরা কি লিখবো? হি লিখবো। আর এখানে স্ত্রীবাচক যত শব্দ আছে তার পরিবর্তে প্রোনাউন কি হবে? সি হবে। তা যেহেতু এখানে মালিহা আছে তার মানে আমি এখানে সি লিখবো, এই লিখলাম সি। আমার কিন্তু অ্যান্সার শেষ, আমার কিন্তু কি দুইটার অ্যান্সার শেষ। এরপরে তৃতীয় বাক্যে আসি, উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস। এই বাক্যে খেয়াল করে দেখো অক্সিলারি আছে কিনা। তো খেয়াল করলে এখানে অক্সিলারি পাওয়া যায় না। তো যেহেতু অক্সিলারি নেই তার মানে আমাকে কি সার্চ করতে হবে? মডাল। তো দেখো এখানে মাস্ট আছে, এই যে মডাল ভার্বের মধ্যে আমি মাস্ট এখানে লিখছিলাম, এই যে মাস্ট। তো মডাল ভার্বের মধ্যে মাস্ট ছিল, তার মানে এখানে মাস্ট যেহেতু আছে তার মানে মডাল আছে, তার মানে এই প্রথম নিয়ম অনুযায়ী আমি মডাল পাচ্ছি। তো যেহেতু পাচ্ছি তার মানে আবারও এখানে আমাকে ওই মডালই লিখতে হবে, মডাল আমি লিখলাম। এরপরে কি দেখতে হবে বাক্যটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। এখানে খেয়াল করলেই দেখা যায় কোনো নেগেটিভ ওয়ার্ড নাই। তো যেহেতু কোনো নেগেটিভ ওয়ার্ড নাই তার মানে এটা অ্যাফার্মেটিভ। আর অ্যাফার্মেটিভ হলে আমরা এন কমাটি বসাবো, তাহলে এই যে আমি এন কমাটি এখানে বসাইলাম। এরপরে থাকলো কি? প্রোনাউন বসাবো। 3 নম্বরে প্রোনাউন বসাবো। এখানে সাবজেক্ট কি ছিল? উই ছিল, তাহলে উই একটা সাবজেক্ট এবং এর প্রোনাউন কিন্তু উই। তার মানে সাবজেক্ট এখানে যা আছে সেটাই বসাইলাম, কেননা সাবজেক্টটা নিজে প্রোনাউন হিসেবেই আছে, এ কারণে উই বসাইলাম। তাহলে এটার কাজ শেষ। এরপরে আসি পরের বাক্যে, এখানে হি হার্ডলি কেম হেয়ার আছে, হি হার্ডলি কেম হেয়ার। এই বাক্যটার মধ্যে খেয়াল করলে দেখা যায় এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, আবার কোনো মডাল ভার্ব নাই। দেখো হি হার্ডলি কেম হেয়ার, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, মডাল ভার্ব নাই। তবে কিছু কিছু অক্সিলিয়ারি ভার্ব মানে লুকায়িত থাকে সেন্টেন্সের মধ্যে, কি থাকে? উজ্জ্ব থাকে, মানে এদেরকে বলা হয় থিপ অক্সিলিয়ারি ভার্ব, তার মানে চোর। তো চোর আমাকে ধরা শিখতে হবে, চোর অক্সিলিয়ারি ভার্ব ধরা শিখতে হবে। তো যদি কোনো বাক্যের মধ্যে আমরা কোনো অক্সিলিয়ারি ভার্ব বা মডাল ভার্ব সরাসরি উল্লেখ না পাই তাহলে বুঝতে হবে যে সেখানে 3টে অক্সিলিয়ারি ভার্ব আছে। কয়টা? 3টের মধ্যে কোনো একটা আছে। সেটা কি? ডু, ডাজ, ডিড। যদি কোনো বাক্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব বা মডাল ভার্ব সরাসরি উল্লেখ না থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে সেখানে 3টি অক্সিলিয়ারি ভার্ব থাকতে পারে। সেটা কি? ডু, ডাজ, ডিড। ডু, ডাজ, ডিড। তাহলে আমরা বুঝবো কখন ডু আছে, কখন ডাজ আছে, কখন ডিড আছে। যদি বাক্যটার মধ্যে আমরা দেখি এস আছে, কোথায়? মূল ভার্বের শেষে। যদি বাক্যটার মধ্যে মূল ভার্বের শেষে আমরা এস অথবা ইএস পাই তাহলে বুঝে নিতে হবে সেখানে ডাজ। যেমন আমি এখানে একটা বাক্য লিখছি, রহিম রেয়ারলি কামস হেয়ার। দেখো তো খেয়াল করে এই বাক্যের মধ্যে মূল ভার্বের সঙ্গে এস বা ইএস আছে কিনা। যেহেতু আছে তার মানে এখানে অক্সিলিয়ারি ভার্ব সরাসরি উল্লেখ নাই, মডালও নাই, কিন্তু মূল ভার্বের শেষে এস বা ইএস আছে, তার মানে এখানে ডাজ আছে, তার মানে এখানে ডাজ আছে। তো ডাজের কাহিনী শেষ। এরপরে দেখো উপরের বাক্যে হি হার্ডলি কেম হেয়ার, এই বাক্যের মধ্যে কিন্তু মূল ভার্বের শেষে এস বা ইএস নাই। তাই এস বা ইএস নাই, যখনই দেখবো এস বা ইএস নাই তখনই দেখতে হবে যে মূল ভার্বটা আসলে কোন টেন্সে আছে। সেটা V2 তে আছে নাকি V1 এ আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটে আছে নাকি পাস্ট ইনডিফিনিটে আছে। তোমরা জানো কেম, কাম, কেম, কাম, তার মানে এটা পাস্ট ইনডিফিনিটে আছে। তো যদি পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে অক্সিলিয়ারি আমাকে মনে করতে হবে যে এখানে ডিড আছে, অক্সিলিয়ারি মনে করতে হবে ডিড আছে। তা এ কারণেই আমরা ডিড মনে করে নিলাম। এরপরে কি? এরপরে যখন আমরা এই দুইটার মধ্যে কাউকেই পাবো না তখনই বুঝে নিতে হবে যে এখানে ডু আছে। অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব নাই, মডাল ভার্ব নাই, মূল ভার্বের শেষে এস বা ইএসও নাই, তারপরে মূল ভার্বটা পাস্ট ইনডিফিনিটেও নাই। তার মানে যখন এইগুলোর মধ্যে কোনোটাই পড়তেছে না তখনই বুঝে নিতে হবে যে এখানে ডু অক্সিলিয়ারি আছে। তো যাই হোক আমরা এখন সলভ করি। তাহলে হি হার্ডলি কেম হেয়ার, তাহলে এই বাক্যটির মূল ভার্ব যেহেতু পাস্ট ইনডিফিনিট তার মানে এখানে অক্সিলিয়ারি আছে ডিড, এই কারণে আমি এখানে ডিড নিলাম। তো এখন আমাকে দ্বিতীয় কাজে আসতে হবে। দ্বিতীয় কাজটি কি? যে দেখতে হবে বাক্যটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। তো দেখো হি হার্ডলি কেম হেয়ার, লক্ষ্য করলেই দেখা যায় যে হার্ডলি যে ওয়ার্ডটা এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, যা আমি এখানে লিখছি নেগেটিভ ওয়ার্ড, এই যে হার্ডলি, তার মানে হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড। তো যদি হার্ডলি নেগেটিভ ওয়ার্ড হয় তার মানে এই বাক্যটাই নেগেটিভ। তো বাক্যটা নেগেটিভ হলে এখানে বলা ছিল নেগেটিভ হলে এন কমাটি বসাবো না, বসাবো না। তার মানে আমি এখানে এন কমাটি আর বসাইতে পারতেছি না, আমি আর লিখলাম না। তাহলে তৃতীয় কাজে চলে আসি, সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন। এখানে সাবজেক্ট কি ছিল? হি ছিল। তো হি সাবজেক্ট ছিল এবং এর প্রোনাউন হি হয়। তো যার কারণে আমি কি জাস্ট লিখবো ডিড হি। এই যে আমার উত্তর শেষ, জাস্ট ডিড হি।
এর পরের বাক্যে আসি, রহিম রেয়ারলি কামস হেয়ার। তো এই বাক্যে খেয়াল করে দেখো তো অক্সিলিয়ারি কি আছে। এখানে বোঝাই যায় যে মূল ভার্বের শেষে এস বা ইএস আছে, কিন্তু অক্সিলিয়ারি বা মডাল সরাসরি উল্লেখ নাই, কিন্তু মূল ভার্বের শেষে এস বা ইএস আছে। তা যেহেতু মূল ভার্বের শেষে এস বা ইএস আছে, তার মানে এখানে অক্সিলিয়ারি কি, একটু আগে বলছিলাম যে ডাজ, তাহলে আমি এখানে ডাজ লিখবো। এরপরে দেখবো বাক্যটি নেগেটিভ নাকি অ্যাফার্মেটিভ। এই দেখো এই বাক্যের মধ্যে রেয়ারলি আছে, এটা কিন্তু তোমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। এখানে রেয়ারলি আমি লিখছিলাম নেগেটিভ ওয়ার্ডে রেয়ারলি, তার মানে রেয়ারলি হলো একটি নেগেটিভ ওয়ার্ড। তো যেহেতু রেয়ারলি একটি নেগেটিভ ওয়ার্ড, তার মানে আমি এখানে এন কমা টি বসাবো না। এর পরের স্টেপ কি, প্রোনাউন বসানো। এখানে আছে রহিম, তো রহিম পুরুষবাচক শব্দ, সাবজেক্ট হিসেবে এখানে পুরুষবাচক শব্দ আছে। এর প্রোনাউন কি তোমরা জানো যে হি, একটু আগে আমি বলছিলাম। এরপরে আইট রাইস, এখানে মূল ভার্বের সঙ্গে এস বা ইএসও নাই, মূল ভার্বটা পাস্ট ইনডিফিনিট ফর্মেও নাই, এবং অক্সিলারি মডাল সরাসরি উল্লেখও নাই। তাহলে কি বুঝতে হবে, ডু বুঝতে হবে, যেটা একটু আগে বলছিলাম। এই কারণে আমি ডু দেবো, নেগেটিভ ছিল না তার মানে আমি নেগেটিভ করে দেবো। প্রোনাউন এখানে আই ছিল, সরাসরি আমি প্রোনাউন আই লিখলাম, কাহিনী আমার কিন্তু শেষ। এর পরের বাক্যে বার্ডস ক্যান ফ্লাই, তো এই বাক্যে মডাল হিসেবে ক্যান আছে, মডাল হিসেবে কি আছে, ক্যান আছে, তাহলে আজ আমি ক্যান লিখলাম, মডাল হিসেবে ক্যান ছিল, ক্যান লিখলাম। তো ক্যান লেখার পরে কি হবে, নেগেটিভ আছে কিনা, তো নেগেটিভ এখানে কিন্তু নাই, তার মানে আমি এন কমা টি লিখতে পারি। তো এইখানে একটা ব্যাপার খেয়াল করতে হবে যে এন কমা টি যদি আমি এখানে লিখি তাহলে ডাবল এন কিন্তু এখানে হয়, একটা ক্যানের এন, আবার আমাদের আলাদাভাবে একটা এন কমা টি, তাহলে ডাবল এন হয়, কিন্তু আমাদের এই জায়গাতে মনে রাখতে হবে ডাবল এন লেখা যাবে না, ডাবল এন লেখা যাবে না, একটা এন উজ্জ্বলই থাকবে, তো এটা মনে রাখতে হবে। এরপরে এখানে আমি কি লিখবো, প্রোনাউন বার্ডস আছে, তো বার্ডস একটা প্লুরাল ওয়ার্ড, এ কারণে এর প্রোনাউন হবে কি, দে। প্লুরাল ওয়ার্ডের প্রোনাউন কিন্তু দে হয়, সেটা আমি এখানে লিখছি অবশ্য। এই যে প্রোনাউন যেভাবে লিখবা, যদি কোনো বাক্যে ওয়ান বা বডিযুক্ত ওয়ার্ড থাকে অথবা প্লুরাল ওয়ার্ড থাকে, তাহলে ওর প্রোনাউন হিসেবে দে লিখতে হবে। আবার যদি কোনো বাক্যের সাবজেক্টে থিং যুক্ত কোনো ওয়ার্ড থাকে, অথবা কোনো ইতরবাচক প্রাণী থাকে, অথবা শিশু থাকে, অথবা সিঙ্গুলার কোনো ওয়ার্ড থাকে, তাহলে সেক্ষেত্রে প্রোনাউন হিসেবে কি হবে, ইট হবে, এটা মনে রাখতে হবে। আর পুংবাচক শব্দ হলে তো হি জানো, আর স্ত্রীবাচক শব্দ হলে সি জানো। এরপরে রইল নো বডি লাভস এ লায়ার, তো এই বাক্যের মধ্যে দেখো লাভস, এখানে এস আছে, মূল ভার্বের শেষে এস আছে, তো এস থাকলে কি হওয়া দরকার, ডাজ হওয়া দরকার, কিন্তু এখানে ডাজ হবে না, কারণ বডিযুক্ত ওয়ার্ড মানে কি, বডিযুক্ত ওয়ার্ড মানে হলো এখানে প্রোনাউন হিসেবে দে লিখতে হবে, তো দে কখনো মনে রাখতে হবে ডাজ নেয় না, তো ডাজ না নিলে সে কি নেয়, ডু নেয়, এটা মনে রাখতে হবে একটু। তার মানে আমি এখানে ডু লিখলাম, যেহেতু এটা নেগেটিভ ওয়ার্ড ছিল, নেগেটিভ, তার মানে ইনকমাটি করবো না, তার মানে জাস্ট ডু দে, জাস্ট কি ডু দে। এরপরে একবার সরাসরি দ্বিতীয় রুলস, তার মানে প্রথম রুলসের কাহিনী কিন্তু আমাদের শেষ। দ্বিতীয় রুলসে কি আছে, বাক্যটি মেইন ভার্ব ডন্ট অথবা লেট দিয়ে শুরু হলে উইল ইউ অথবা ওন্ট ইউ লিখবো। তার মানে হলো কোনো বাক্যে যদি আমরা দেখি শুরুতে মূল ভাব আছে, অথবা ডন্ট আছে, অথবা কি আছে, লেট আছে, সেক্ষেত্রে আমরা বাক্যটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ এ সে কোনো কিছুই ভাববো না, সরাসরি উত্তরপত্রে আমরা লিখবো উইল ইউ অথবা ওন্ট ইউ, যে কোনো একটা লিখলেই হবে। তো এখানে দেখো খেয়াল করে, ডোন্ট টেল এ লাই বা ডন্ট টেল এ লাই, তো এখানে আমি লিখলাম এই যে উইল ইউ, ওন্ট ইউ চাইলেও তোমরা লিখতে পারো, আমি একটাই লিখলাম। এরপরে আছে এবং লেটস বা লেট আস দিয়ে শুরু হলে আবার শ্যাল উই হবে, তো এখানে লেটস আছে, তার মানে আমি শ্যাল উই লিখবো। এরপরে রিড দ্য বুক, মূল ভার্ব দিয়ে শুরু, রিড একটা মূল ভার্ব, তার মানে এখানেও উইল ইউ। তো আমাদের এই জায়গায় একটা ব্যাপার মনে রাখতে হবে যে এখানে লেটস আর এখানে লেট আস, আর এখানে আছে শুধু লেট, তো শুধু লেট হইলে উইল ইউ, আর লেটস বা লেট আস দিয়ে শুরু হইলে তখন আবার শ্যাল উই হবে। তো যাই হোক, আজকের ক্লাসে আমি দেখাইলাম কিভাবে মাত্র 2টি রুলসের মাধ্যমে ট্যাগ কোশ্চেনের সম্পূর্ণ চ্যাপ্টারটা কমপ্লিট করা যায়। তবে এটা প্র্যাকটিস না করলে কিন্তু মাথা থাকবে না, তোমাদের এটাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, আমার বিশ্বাস এটা একদম মাথার মধ্যে সেভ থাকবে খুব ভালোভাবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।